যদি অপারক হয় তাহলে এরকম মুখ্য সচিব রেখে লাভ কি আছে? মুখ্য সচিব যদি বলুন, মুখ্য সচিবের উপরে মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রী দায় নিন। পুলিশের স্ত্রীকে ফোন করে তাকে ধর্ষণের হুমকি দিচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মনিরুল ইসলাম বিধায়ক, আপনার মনে আছে নিশ্চয়ই ফারাক্কার সে ঘটনা, তার বিরুদ্ধে এফআইআর করতে হাঁটু কাঁপে, যেগুলো তোমরা দেখবেও যে এখানে ভুল রয়েছে। এ কিছুতেই ভারতের ভোটার স্লিপে থাকার যোগ্য নয়, সেটা দেখো চুপ করে থাকবে, এই কি নির্দেশ ছিল? আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দিদি, নির্বাচন কমিশন তলব করেছে দিল্লিতে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে। আমরা দেখলাম প্রায় 1 ঘন্টার উপর বৈঠক করা হলো। সেক্ষেত্রে আমি যেটা জানতে পারছি যে একাধিক নির্দেশ অমান্য করেছে রাজ্যের পক্ষ থেকে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এই সরকার কার্যত জেনে নাকি না জেনে, আমার তো মনে হচ্ছে জেনেই নির্বাচন কমিশনের সঙ্গে প্রতিটা পদে এরকম সংঘাত করছে। এরা আসলে যেন তেন ভাবে, আগে চেয়েছিল এসআইআর বন্ধ হোক, সুপ্রিম কোর্টে মুখ পুড়ল, বিহারে এসআইআর হচ্ছে, এদের কোনো স্টেক ছিল না, কিন্তু সেখানেও এরা নাক গলিয়ে পার্টি হয়ে বন্ধ করাতে চেয়েছিল, মহুয়া মৈত্রকে দিয়ে কেস করিয়ে। আচ্ছা, এইখানে যখন এর আগের যিনি মুখ্য সচিব ছিলেন মনোজ পান্ত, তাকে পর্যন্ত বলা হয়েছিল, তিনি তো পদত্যাগ করে বাঁচলেন, কিন্তু তিনি ভেবেছেন বেঁচেছেন, কিন্তু বাঁচবেন না। যদি নিয়ম অমান্য করা হয় তাহলে বর্তমান মুখ্য সচিব এবং এর আগের মুখ্য সচিব, যারা কিনা নির্বাচন কমিশনের যে কার্যবিধি সেটাকে বন্ধ করিয়েছেন, ইচ্ছাকৃতভাবে করিয়েছেন, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আমি জানি না, এরপরে তারা একটা ডেডলাইন বেঁধে দিয়েছেন, খুব সম্ভবত 17 তারিখ বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন। যদি তার মধ্যে না মান্য করা হয়, তারপরে কি স্টেপ নেবেন আমরাও দেখব। দরকার হলে গ্রেপ্তার করতে হবে মুখ্য সচিবকে, কারণ তিনি যখন অপারগ, এরকম অপদার্থ সরকার, যে সরকার যারা দুর্নীতি করেছে, নির্বাচন কমিশনের কাজে যারা বাধা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে যদি অপারগ হয়, তাহলে এরকম মুখ্য সচিব রেখে লাভ কি আছে? মুখ্য সচিব যদি বলুন, মুখ্য সচিবের উপরে মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রী দায় নিন। আসলে এটা ওরা চায় না, কারণ জানে যে এই যারা এই বিডিও বলুন, এই আরো বলুন বা এই আরো বলুন, যাদের দ্বারা এই ভুয়ো নাম, জালি নাম ঢোকানো হয়েছে, এরাই তো ভোট ব্যাংক এই সরকারের। এই সরকার আর দল দুটো তো এক, আর আলাদা করে বলতে হবে না। তো এদের দ্বারাই তো জিতে আসছে, তাই এদেরকে রাখার জন্য ভাবতে পারছেন? একটা গণতান্ত্রিক সরকার, স্বীকৃত গণতান্ত্রিক সরকার, তারা কিভাবে মরিয়া। মানে এরপরে এই মুখ্য সচিব যখন উনি মহিলা, আমি নারী হিসেবে ভালো লেগেছিল যে অন্তত যে উনি হয়তো রাইটিয়াসলি কাজ করবেন, ভালোভাবে কাজ করবেন, কিন্তু কি দেখলাম, সেই তো একই জিনিসের পুনরাবৃত্তি। তাই আমরা অপেক্ষা করব। মাননীয় নির্বাচন কমিশন 17 তারিখ বিকেল 5টার পরে বলেছেন কঠোর পদক্ষেপ নেবেন, কি পদক্ষেপ নেবেন সেটা দেখার অপেক্ষায় থাকলাম। আগস্ট মাস থেকে এই যে ডেটা এন্ট্রি অপারেটর 4 অফিসার, তাদের বিরুদ্ধে এফআইআর এর কথা বলা হয়েছে, বারবার বলা হয়েছে, ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে, তারপরেও কেন করা হচ্ছে না? আচ্ছা, যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করে ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে, তাদের বিরুদ্ধে এফআইআর করতে ভয় পায়। মনিরুল ইসলাম বিধায়ক, আপনার মনে আছে নিশ্চয়ই ফারাক্কার সে ঘটনা, তার বিরুদ্ধে এফআইআর করতে হাঁটু কাঁপে। তারপরে আপনি ভাবছেন যে এই আরো এরা তো মুখ খুললেই এই সরকারকে পুরো উলঙ্গ করে দেবে এরা। তাই এদেরকে বাঁচিয়ে রাখা, বলা যে আমি তোমরা যত পারো জালি জচ্চুরি করো। এটার ফলে কি হয়, গণতন্ত্রের উপরে মানুষের যেন ভরসাটা উঠে যায়। আমরা চাই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সমাধা হোক, আমরা চাই রক্তপাতে নির্বাচন হোক। আর তৃণমূল চাইছে যত রকম চুরি, জোচ্চুরি, ভুয়ো ভোটার দিয়ে ব্যাকডোর এন্ট্রি করিয়ে তাদেরকে ভোটার তালিকায় তাদেরকে স্থান দিতে। এটাই হচ্ছে তফাৎ। আর তার সঙ্গে একটা কথা, এই যে আপনি বলছেন গ্রেপ্তার, আচ্ছা এর সরকারের আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আপনি তো বিধায়ক, যারা সরকারে কাজ করছে, হয় আপনি বলছেন ডিএম, এসডিএম যারা রয়েছেন, আধিকারিক যারা রয়েছেন, একটা রাজনৈতিক দল তৃণমূলের যিনি জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সে বারংবার এরকম হুমকি দিয়েছে, বলেছে পুলিশকে টাইম দিচ্ছে, নিদান দিচ্ছে বিভিন্ন মিথ্যে কেসের। পুলিশের স্ত্রীকে ফোন করে তাকে ধর্ষণের হুমকি দিচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
এই সরকার হচ্ছে এদের কোনো মানে কি বলবো সাহস নেই এই রকম দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার। এই সরকারের সাহস খালি দেখা যায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মিথ্যে কেস দিয়ে জেলে ভরানো। কেউ যদি কারোর, যেটা শোনা যাচ্ছে যে কিছু কি কথোপকথন, সেটা নিয়ে যদি কোনো মন্তব্য করে, দিল্লি, গুরগ্রাম, নয়ডা কোথায় পৌঁছে যাচ্ছে পুলিশ, কিন্তু বাড়ির কাছে যে চোরগুলো রয়েছে তাদেরকে ধরার, সোনা পাপ্পুকে ধরার সাহসে পুলিশের নেই। নিয়ম লঙ্ঘনের অভিযোগে আমরা দেখছি একের পর এক ডিএমদের হচ্ছে ভর্ৎসনা দিয়েছে নির্বাচন কমিশন। ডিএমদের এর আগে আপনার মনে আছে খুব গুরুত্বপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন। সেই বৈঠকে নাকি ডিএমদের ফোন জমা দেওয়া থেকে শুরু করে তাদের নাকি সব রকম মানে কোনো কথা যাতে লিক না হয় সেটা ব্যবস্থা করেছিলেন। সেইখানে কি ডিএমদের এই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা এইরকম গোজামিল কাজ করবে, তোমরা যা যা আসবে তোমরা সেগুলোকে আটকাবে না, যেগুলো তোমরা দেখবেও যে এখানে ভুল রয়েছে, এ কিছুতেই ভারতের ভোটার স্লিপে থাকার যোগ্য নয়, সেটা দেখো চুপ করে থাকবে, এই কি নির্দেশ ছিল? আর তা না হলে তোমাদের আমি দেখে নেব, এটা তো উজ্জ্ব থাকে, কিন্তু এটাই তো হয়। এই ধমকি ছিল। কিছু ডিএম হতে পারে তারা অনুপ্রাণিত, কিছু ডিএম চাকরির ভয়, কিছু ডিএম ট্রান্সফারের ভয়, কিছু ডিএম পানিশ পোস্টিং এর ভয়, গ্যারেজ হয়ে যাবেন তা সেই ভয়। যে কোনো কারণেই হোক এই রাজ্যের ডিএমরা অনুপ্রাণিত হয়ে কাজ করছেন, এটাই খুব লজ্জার। ভাঙড়ে বিডিও অফিসে ডেকে মাইক্রো অবজারভারদের হুমকি দিয়ে অভিযোগ হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি, নাম শাহজাহান মোল্লার বিরুদ্ধে, কি বলবেন? এক শাহজাহান শেখ, সে পিঠের শিল্পীর কারিগর, আর আরেক শাহজাহান মোল্লা, তারা করছেন মাইক্রো অবজারভারকে হুমকি ধমকি। আপনার মনে আছে রোল অবজারভারকে কিরকম হেনস্থা হতে হয়েছিল? অর্থাৎ এই মাইক্রো অবজারভার সঠিক কাজগুলো করছেন বলেই এই তৃণমূলের আমচে চামচে গুন্ডাগুলো তাদেরকে শ্মশানে দিচ্ছে, হুমকি দিচ্ছে, ধমকানি দিচ্ছে, চমকাচ্ছে। এইটা নির্বাচন কমিশন নিশ্চয়ই দেখছেন, কিন্তু যিনি সুপ্রিম কোর্ট ছুটেছিলেন ওই গো অ্যাজ ইউ লাইক সেজে, তিনি এবারে কিছু বলবেন কি এটা নিয়ে? নাকি তারা মুখে কুলুপ থাকবে? স্বাভাবিক মুখে কুলুপ থাকবে, কারণ তার দলেরই নেতা তারই হয়ে কাজ করে দিচ্ছে। তো এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলেন আমি গণতন্ত্রে বিশ্বাস করি, ফেডারেল স্ট্রাকচার বিশ্বাস করি, আমি এই আইন আদালত সবকিছুর উপর ভরসা আছে, এটাই সব থেকে বড় প্রহসন। দিদি, অশ্বিনী কুমার যাদব, রণবীর কুমার এবং স্মিতা পান্ডের যে বদলির নির্দেশ দিয়েছিল রাজ্য, আমরা দেখতে পাচ্ছি ওই বদলি বাতিলের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আমি মানে শুভেচ্ছা জানাচ্ছি, আমরা স্বাগত জানাচ্ছি এই কঠোর সিদ্ধান্তকে, যে নির্বাচন কমিশন তারা তাদের মতন করে স্ট্যান্ড নিয়েছেন। তারা রাজ্য সরকার যে কোনো কারণেই হোক তাদের কোনো স্বার্থ চরিতার্থ করতে এই যে নির্দেশের ট্রান্সফারের নির্দেশ দিয়েছিলেন সেগুলো যে বাতিল করা হয়েছে, আমি তো বলবো যে এটা তারা অন্তত কঠোর মনোভাব দেখিয়েছেন। এরপরে এই একই কঠোর মনোভাব নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে যারা দেখান সেটাই আশা করব। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर।
माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।